এখন আমরা শুরু করতেছি আমাদের 3 এর আজকের ক্লাস। তো গত ক্লাসে হচ্ছে আমরা 7 দাগ পর্যন্ত হচ্ছে দেখছিলাম। আজকে শুরু করব হচ্ছে 8 নাম্বার দাগে। তো এখানে বলছে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 4 বর্গ একক, এখানে 4 হবে না, এটা হবে 8 বর্গ একক, বইতে 8 আছে। সো 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখন আমরা হচ্ছে জানি যে হচ্ছে অক্ষদ্বয়ের সাথে কর্তিত বা খণ্ডিত যদি কথাটা থাকে তাহলে আমাদের ধরা লাগতো হচ্ছে x/a + y/b = 1। আমি বলছিলাম 90% ম্যাথে আমাকে এটা ধরা লাগবে। এখানে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত কর্তিত এই টাইপের ব্যাপার স্যাপার আছে, কিন্তু এখানে হচ্ছে আরেকটা জিনিস আমাদের একটু লিখে নিতে হবে। সেটা হচ্ছে মূল বিন্দু হতে লম্ব দূরত্বের কথা, মূল বিন্দু হতে লম্ব দূরত্বের কথা উল্লেখ থাকলে আমাদের ইকুয়েশন ধরতে হবে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল p। x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল হচ্ছে p। এখন এগুলোর পরিচয় কি? তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন প্রকারের যে সরল লেখা যেখানে আমাদের লেখা ছিল 3E এর শুরুতেই, সেখানে চলে যাও। সেখানে দেখো 6 নাম্বার টাইপে আমাদের কি টাইপের সরল লেখার কথা উল্লেখ করা আছে। তো যাদের নোট করা আছে তারা নোটের থেকে দেখো, আর যাদের নোট করা নাই তারা একটু ফলো করো। দেখো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, অ্যান্ড এই রেখাটার সমীকরণ আমি বের করতে যাচ্ছি। এই ব্লু কালারের যে রেখাটা দেখতেছো এই রেখার সমীকরণটা বের করতে হবে। এখন আমার কাছে ডাটার যেটা বলছে মূল বিন্দু হতে, এই যে মূল বিন্দু, এটা মূল বিন্দু থেকে আমাদের এই রেখাটার লম্ব দূরত্ব, মানে আমি এখান থেকে যদি বলি ও সি, এই যে ডিস্টেন্সটা দেখতেছো ও সি ডিস্টেন্সটা যদি পি হয়, আর এই লম্বটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে, তাহলে আমাদের এই ব্লু কালারের লাইনের ইকুয়েশন হবে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল হচ্ছে p। x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল হচ্ছে p। সেটাই হচ্ছে আমাদের এই এ বি রেখার সমীকরণ, ঠিক আছে? তো এখন এই কোশ্চেনটা আমাদের প্রচুর আসে, অ্যান্ড এটাতে আমাদের হচ্ছে এরকমভাবে চিত্র দেয়া থাকে বোর্ডে, এমনভাবে আমাদের কাছে একটা চিত্র দেয়া থাকবে, অ্যান্ড সেখানে যে ডাটাগুলো থাকবে সেটা হচ্ছে এরকম। এখানে ও, এটা হচ্ছে এ, এটা বি, অ্যান্ড চিত্রতেই এটা আমাদের উল্লেখ থাকবে যে এই মূল বিন্দু থেকে এইটুকু লম্ব দূরত্ব এইটুকু, অ্যান্ড এটা এক্স অক্ষের সাথে আলফা ইকুয়াল 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই এ বি এর সমীকরণটা বের করতে হবে। তো এখানে যেটা দেয়া আছে ত্রিভুজ ও এ বি, এটার ক্ষেত্রফল হচ্ছে 8। তাহলে দেখো তোমাকে বোর্ড পরীক্ষাতে ঠিক এরকমভাবে চিত্রটা দেয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে ইকুয়েশনটা বের করতে হবে, অ্যান্ড এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তো আমি দেখতেছি যে যেহেতু মূল বিন্দু থেকে লম্ব দূরত্বের কথা বলে দেয়া আছে, তাহলে আমি কি ধরবো? x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল হচ্ছে p। তাহলে লিখি, ধরি রেখাটির সমীকরণ, x cos আলফা, আলফা মানে হচ্ছে 45, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল p। আমি ধরে নিচ্ছি যে এইখান থেকে এইটুকু লম্ব দূরত্ব, সেটা হচ্ছে p ধরলাম। এখন এইটাকে cos 45 এর ভ্যালু কত? 1/√2, sin 45 এর ভ্যালু কত? 1/√2 ইকুয়াল হচ্ছে p। p দ্বারা ভাগ করো, তাহলে হয় x/√2p y/√2p ইকুয়াল হচ্ছে 1। এটাকে দিয়ে দিলাম 1 নাম্বার। তাহলে দেখো তো এইখানে খালি কি পি এর ভ্যালু পাইলে আমাদের ইকুয়েশন বের হয়ে আসে। এবার যারা হচ্ছে আজকের ক্লাসে নতুন আসো তারা আরেকটা ব্যাপারটা একটু জেনে নাও। সেটা হচ্ছে কোনো একটা সরল রেখা, ধরো এই সরল রেখাটা এক্স অক্ষ থেকে, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ থেকে এ এবং ওয়াই অক্ষ থেকে যদি বি পরিমাণ অংশ যদি কর্তন করে, তাহলে আমাদের এই সরল রেখাটার সমীকরণ হয় x/a প্লাস y/b ইকুয়াল হচ্ছে 1। মানে কোনো একটা সরল রেখাকে যদি আমি x/a প্লাস y/b ইকুয়াল 1 এরকম দেখতে বানাইতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এক্স অক্ষ থেকে এ কাটছে হচ্ছে কতটুকু? এ একক দৈর্ঘ্যের অংশ কর্তন করছে, ওয়াই অক্ষ থেকে কত? বি একক দৈর্ঘ্য হচ্ছে কর্তন করছে। তাহলে দেখো তো আমাদের এইটার ইকুয়েশনটা দেখতে সেই একই রকম ফরম্যাটে আসছে না? তাহলে আমি বলতে পারি যে এই যে ও এ, এই ডিস্টেন্সটা আসলে √2p,
আর ও বি এই ডিস্টেন্সটাও আসলে কত, √2p বলা যায়। তাহলে এখন আমাদের কি আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে, সেইখান থেকে আমি ত্রিভুজের এই ক্ষেত্রফলের থেকে পি এর ভ্যালুটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে এখানে ও এ ইকুয়াল হচ্ছে √2p, ও বি ইকুয়াল হচ্ছে √2p। ব্যাস, ও এ পাইলাম, ও বি পাইলাম। এখন আমি এখান থেকে বলতে পারি প্রশ্ন মতে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে, 8 বর্গ একক। তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে 8, বা হাফ ইন্টু ভূমি কত, এই যে দেখো তো ভূমি কত, ও এ, উচ্চতা ও বি, তাহলে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান হচ্ছে 8, বা এখান থেকে আমি লিখতে পারি হাফ ইন্টু ও এ মানে হচ্ছে √2p, ও বি মানে হচ্ছে √2p ইকুয়াল 8, বা এখান থেকে লেখা যায় √2 মিলে 2 হয়, তাহলে হাফ ইন্টু 2p স্কোয়ার ইকুয়াল 8, 2 কেটে গেল, তাহলে p স্কোয়ার সমান 8, অতএব p সমান 2√2। এখন এইখানে কি আমি ঠিক করলাম 2√2 লিখে? এখানে আমার প্লাস মাইনাস লেখা উচিত না? আমি কি প্লাস মাইনাস দিব? উত্তর হচ্ছে না। কেন দিব না? এই পিটা কি লম্ব দূরত্ব, এই যে মূলবিন্দু থেকে এখানে দূরত্বটা হচ্ছে পি, মূলবিন্দু থেকে এইটুকু ডিস্টেন্স, এই যে ব্লু কালারের যেটুকু দেখতেছে এইটুকু ডিস্টেন্স হচ্ছে পি। তাহলে পি কখনো নেগেটিভ হবে না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই কারণে এটা কখনো নেগেটিভ হবে না। অতএব এটা নিয়ে যে 1 নম্বরে বসাই দিচ্ছি। 1 নম্বরে এখন আমরা পি এর ভ্যালুটা বসাই। তাহলে পি এর ভ্যালু বসালে x বাই √2 ইন্টু 2√2 প্লাস y বাই √2 ইন্টু 2√2 ইকুয়াল 1। তাহলে √2 মিলে 2 হইল, 2 দুগুণি 4, তাহলে x বাই 4 প্লাস y বাই 4 ইকুয়াল 1। অতএব আমরা 4 দ্বারা যদি গুণ করে দিই তাহলে x প্লাস y ইকুয়াল হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তো আমরা যদি এটার হচ্ছে চিত্র আঁকি, তো আমাদের কাছে বলে দেওয়া আছে এবার এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই ও এ বি এর ক্ষেত্রফল বলে দেওয়া আছে 50√3, এটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে। তাহলে ধরি রেখাটির সমীকরণ x cos 30 ঠিক আগেরটার মতো প্লাস y sin 30 ইকুয়াল হচ্ছে p। কোনোভাবে p এর ভ্যালু বের করতে পারলেই কাজ শেষ। তাহলে cos 30 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে লিখলাম এখানে √3/2 প্লাস y বাই sin 30 ভ্যালু হচ্ছে হাফ, সো দিয়ে দিলাম হাফ ইকুয়াল হচ্ছে p। এবার এই পিটাকে এখানে নিয়ে আসি। এখন আমাদের ফরম্যাট লাগবে কেমন, আমাদের লাগবে হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল 1, এই ফরম্যাটে হচ্ছে আমাদের নিয়ে যেতে হবে। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এইটা। তো এই উদ্দেশ্যে আমি এই যে √3 যেটা দেখতেছো এটাকে এর নিচে পাঠাই দিচ্ছি, 2 এর নিচে পাঠাই দিচ্ছি, 2/√3। দেখো এই যে ভাগ আকারে আছে, আমি গুণ আকারে দিলে আবার উপরে উঠে যাচ্ছে, অসুবিধা নেই। এবার এই পিটাকে এর নিচে নিয়ে আসো, তাহলে এর নিচে দিয়ে দিলাম p প্লাস y/2, তার নিচে দিয়ে দিলাম হচ্ছে p। ব্যাস, আমি বলছিলাম যে x/y/b ইকুয়াল 1 এরকম ফরম্যাটে আনতে পারলে সেখান থেকে আমি বলতে পারবো যে x অক্ষ থেকে কতটুকু কাটছে, এইটুকু হচ্ছে 2/√3p এইটুকু, আর এটা হচ্ছে 2p। ব্যাস, আমরা পেয়ে গেলাম ও এ আর ও বি। তাহলে প্রশ্ন মাথাতে চলে যাব। তাহলে এখানে হ্যাঁ দেখছি ও এ ইকুয়াল, এখানে ও এ মানে হচ্ছে 2/√3p, ও বি ইকুয়াল 2p। তাহলে প্রশ্ন মতে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল 50/√3 বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ইকুয়াল 50/√3, বা হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে 2/√3, 2/√3p, আর উচ্চতা হচ্ছে 2p ইকুয়াল 50/√3। তো এইখান থেকে আমি দেখতেছি এই 2 কাটে, এই √3 কাটে, তাহলে এখানে থাকতেছে 2p স্কোয়ার ইকুয়াল 50, বা এখান থেকে লেখা যায় p স্কোয়ার সমান 25, অতএব p ইকুয়াল 5। ব্যাস, p এর ভ্যালু পেয়ে গেছো। আর এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না,
কেন হবে না? কারণ পি হচ্ছে লম্ব দূরত্ব। এই যে আমাদের এই চিত্রে এই হচ্ছে আমাদের পি, সো পি হচ্ছে লম্ব দূরত্ব, এখান থেকে এইটুকু ডিস্টেন্স, সেটা হচ্ছে পি। তাহলে এখন এই পি এর ভ্যালুটা নিয়ে যে আমরা বসাই দিব হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশনে। তাহলে 1 নম্বরে এখন যদি আমরা পি এর ভ্যালুটা বসাই দিই তাহলে আসতেছে যেটা, সেটা হচ্ছে এক্স বাই 2 বাই রুট 3। এই রুট 3টাকে আমরা উপরে উঠাই দিচ্ছি, এই যে 2 বাই রুট 3 যে আগে যেরকম ছিল সেখানে 2 বাই রুট 3 পি, পি মানে হচ্ছে 5 প্লাস ওয়াই বাই 2p, 2 ইন্টু 5 ইকুয়াল 1, বা রুট 3x ডিভাইডেড বাই 10 প্লাস ওয়াই বাই 10 ইকুয়াল হচ্ছে 1। আমরা 10 দ্বারা যদি গুণ করে দিই তাহলে হয় রুট 3x প্লাস ওয়াই ইকুয়াল 10। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের অ্যান্সার। এবার চলে আসছি তারপরেটাতে, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 18 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে। রেখাটির সমীকরণ জানতে যাচ্ছে। তাহলে আগেরটা কি ছিল? প্রথম যে ম্যাথটা ছিল সেখানে ছিল 8 আর এটাতে হয়েছে হচ্ছে 18, এতটুকুই হচ্ছে পার্থক্য। তাহলে আশা করি এটা আমরা করতে পারবো। এবার চলে আসি বেসিকে। টপিকের নাম দাও দুইটি সরলরেখা একই হওয়ার শর্ত। দুইটি সরলরেখা একই হওয়ার শর্ত। আমি একটা সরলরেখা লিখলাম x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, অ্যান্ড আর একটা সরলরেখা লিখলাম 2x প্লাস 4y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। আমি দুইটা সরলরেখার ইকুয়েশন লিখছি। এখন তুমি বলতে পারো যে দুইটা আলাদা ইকুয়েশন, দুইটা কি আলাদা সমীকরণ? একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো। উত্তর হচ্ছে না। তুমি যদি এটাকে 2 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে আগের সমীকরণ পেয়ে যাচ্ছ। এখন তুমি বলতে পারো যে আমি বিশ্বাস করি না যে হচ্ছে এটা আসলে সেম ইকুয়েশন, 2 দ্বারা গুণ করলে রেখার দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যায়, এমন টাইপের কথাবার্তা তুমি বলতে পারো। এখন আসি, একটা রেখা আসলে, একটা রেখার যদি বলি, একটা রেখা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা যেটা নিয়ে কাজ করি সেটা একটা রেখাংশ, রেখার একটা সামান্য অংশ নিয়ে কাজ করি, যেটার দৈর্ঘ্য হয়, রেখার দৈর্ঘ্য অসীম। ঠিক আছে? তো এখন আমি যে এইটার একটু আমি যদি লেখচিত্র আঁকার চেষ্টা করি প্রথমটার, তো দেখো আমি এক্স অক্ষ অক্ষ আঁকলাম। তাহলে এক্স অক্ষ অক্ষ আঁকে আমি যদি এটাকে এরকম আকারে লিখলাম এক্স প্লাস 2y ইকুয়াল হচ্ছে 1 লিখতে পারি, বা এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 বাই তার নিচে হচ্ছে 2 নিয়ে আসলাম ইকুয়াল হচ্ছে 1। কি করছি? এটার নিচে 1 নিয়ে আসছি, আর এই যে পাশে 2 ছিল সেই 2টাকে নিচে নামাই দিলাম, এক্স বাই ওয়াই বাই বি ইকুয়াল 1। তাহলে এটা এক্স অক্ষ থেকে 1 একক অংশ কর্তন করতেছে আর ওয়াই অক্ষ থেকে হাফ। তাহলে এটা চিত্র ধরো এরকম হবে, এরকম। এবার আসলে এইটার যদি লেখচিত্র আঁকি তাহলে সেটা কেমন হয়? এটা আসতেছে হচ্ছে 2x প্লাস 4y ইকুয়াল হচ্ছে 2, বা এটাকে এর নিচে নিয়ে আসলে x বাই 1, এই যে 2 2 কেটে গেল, 2 দ্বারা ভাগ করতেছি, প্লাস y বাই, এই যে প্রথমে হচ্ছে কাটাকাটি করে যে 2/4 মানে হচ্ছে 1/2 ইকুয়াল হচ্ছে 1। দেখো তো সেম জিনিসই আসলো না? তাহলে মানে কি এটার লেখচিত্র কি আসবে? সেম আসবে। তার মানে এই যে 2 দ্বারা গুণ করার ফলে আমাদের রেখার লেখচিত্রে কোনো রকম কোনো চেঞ্জ আসলো না, যা ছিল তাই আছে। তার মানে এইটার এটা কি একই রেখা। তাহলে একই সরল রেখা। এখন দেখো এখানে যদি আমি একটু দেখি, এখানে প্রথমটার এক্সের সহগ কত? এটার এক্সের সহগ হচ্ছে 1, দ্বিতীয়টার এক্সের সহগ 2, এটার এক্সের সহগ কত? 2, এটার এক্সের সহগ 4, এই যে ওয়াইয়ের সহগ হচ্ছে 2, এটার ওয়াইয়ের সহগ 4, এখানে ধ্রুবক হচ্ছে -1, এখানে হচ্ছে -2। আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আসতেছে প্রথমটা হাফ, দ্বিতীয়টাও কাটাকাটি করলে কত আসে? তারপরটাও কত আসে? তাহলে সবগুলো অনুপাত সেম না? হাফ হাফ হাফ। তাহলে এই প্রথমে এক্স বাই ওয়াই এর সহগ যা, সহগের অনুপাত যা, ওয়াই বাই দুইটা ওয়াইয়ের সহগের অনুপাতও তাই, ধ্রুবকের অনুপাতও তাই। তাহলে আমি যদি বলি একটা সরলরেখার সমীকরণ এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল হচ্ছে 0, এটা একটা সমীকরণ। a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল হচ্ছে 0, এইটা আর একটা সমীকরণ। তাহলে এটা যদি হয় তাহলে আমি সেখান থেকে লিখতে পারি a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল c1 বাই c2। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটি সরলরেখা একই হওয়ার শর্ত। এদের সহগের অনুপাত কি হবে? সমান হবে। a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল c1 বাই c2। যেমন আমরা যদি আমাদের 9-এর 1-এ চলে আসি, এখানে বলছে এত এবং এত সমীকরণ দ্বয় একই সরলরেখা সূচিত করলে a ও b এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে
3x প্লাস 7y মাইনাস 21 ইকুয়াল 0, সব এক পাশে নিয়ে চলে আসবা। 2ax মাইনাস 3by প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0, এটাকে দিলাম হচ্ছে আর একটা সমীকরণ। এখন দুটি সরলরেখা বা সমীকরণদ্বয় একই সরলরেখা সূচিত করলে আমরা কি লিখতে পারি? a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। তাহলে a1 মানে প্রথমটার x এর সহগ কত? 3, আর পরেরটার x এর সহগ 2a। এটা হচ্ছে y এর সহগ হচ্ছে 7, আর এটার y এর সহগ হচ্ছে -3b। এইখানে যদি দেখি ধ্রুবক হচ্ছে -21, আর এখানে আসতেছে 6। তাহলে আমি যদি এইটা আর এটার সাথে তুলনা করি, তাহলে 3/2a ইকুয়াল আমি লিখতে পারি -21/6, বা এখান থেকে আমি যদি a এর ভ্যালু বের করতে চাই, তাহলে এটাকে ওইদিকে গুণ দিয়ে দিতে হবে, ওই পাশে এটাকে পাঠাই দিচ্ছি। আর এখানে এই যে 3/2 দেখতেছো, তার সাথে আমরা হচ্ছে এই যে 6/21 এটাকে হচ্ছে গুণ করে দিলাম। এই যে 6 এদিকে উপরে গুণ, দেখছো 6 এদিকে গুণ, তার নিচে এই যে -21 দিয়ে দিলাম, ঠিক আছে? 6/-21, তাহলে এখান থেকে এর ভ্যালুটা তুমি পেয়ে যাবা। আর ঠিক একইভাবে আবার আমি এখান থেকে বলতে পারি 7/-3b ইকুয়াল -21/6। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে b সমান কি লেখা যায়? 7/3 ইন্টু 6/21। এই যে এটা এদিকে গুণ 6/21, 6 তার নিচে 21 চলে আসলো। তাহলে এখান থেকে b এর ভ্যালুটাও পেয়ে গেলাম। তাহলে a এর ভ্যালু, b এর ভ্যালু দুইটাই হচ্ছে পাওয়া যাচ্ছে। এটাই ছিল। প্রথমটার অ্যান্সার হচ্ছে -3/7, আর দ্বিতীয়টার অ্যান্সার 2/3। এইটা বুঝতে কারো অসুবিধা আছে? কি জন্য a1/a2 b1/b, এইটা হয়েছে এই সূত্রটা ক্লিয়ার যে কেন হচ্ছে এই জিনিসটা আসছে? ব্যাপারটা ওকে ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে। তারপরেরটাতে বলছে এত এবং এত সরলরেখা একই সরলরেখা যদি সূচিত করে, তাহলে p এর মান নির্ণয় করো। শুধু p এর ভ্যালু জানতে চাইছে। ওকে, তো দেওয়া আছে 3x - 4y - 12 ইকুয়াল হচ্ছে 0, x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p ইকুয়াল হচ্ছে 0। প্রশ্ন মতে দিয়েই লিখে দিলাম, বা বড় করে লিখতে পারো আগেরটার মতো। তাহলে 3 এই যে a1/a2 একবারে লিখে দিচ্ছি, 3 cos আলফা ইকুয়াল -4 sin আলফা ইকুয়াল -12 - p, -12 - p, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? এই জন্য আমি ডিরেক্ট প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আমাদের p এর ভ্যালু লাগবে। ওকে, তো এখন আমাদের একটা কথা একটু মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিক ফাংশন থাকলে, অলওয়েজ তার ভ্যালু বের করে নিবা। অলওয়েজ তার ভ্যালু বের করে নিব। ত্রিকোণমিতিক ফাংশন থাকলে অলওয়েজ সেটার ভ্যালু হচ্ছে আমরা বের করে নিব। তাহলে আমরা এইটার সাথে এটা তুলনা করি, তাহলে 3 cos আলফা ইকুয়াল 12/p, কাটাকাটি যায়, 3 আর 12 কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি করি, তাহলে 1 cos আলফা ইকুয়াল 3 এ 4 এ 12, 4/p। তাহলে আমার লাগবে cos আলফা, অতএব cos আলফা সমান p/4। এটা দিলাম 1 নাম্বার। আবার -4 sin আলফা ইকুয়াল 12/p, বা কাটাকাটি করি -1 sin আলফা ইকুয়াল 3/p, বা sin আলফা সমান -p/3। এটাকে দিলাম 2 নাম্বার।
এখন সাইন এবং কজের মধ্যে সম্পর্ক কি? স্কোয়ার করে যোগ করলে 1 হয়। তাহলে এখন আমরা 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করে দিই। তাহলে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, সাইন স্কোয়ার কজ স্কোয়ার মিলে হয়ে গেল 1। তাহলে এটাকে স্কোয়ার করলে আসবে পি স্কোয়ার বাই 16, পি স্কোয়ার বাই 16, আর এটাকে স্কোয়ার করলে আসবে পি স্কোয়ার বাই 9, পি স্কোয়ার বাই হচ্ছে 9। এটা লসাগু করলে আসে 144। তাহলে এখানে আসে 9 পি স্কোয়ার প্লাস 16 পি স্কোয়ার, বা এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি 144 ইকুয়াল 25 পি স্কোয়ার, বা পি স্কোয়ার সমান 144 বাই হচ্ছে 25, অতএব পি সমান 12/5। এখন কথা হলো যে এখানে আমার ভুল হইলো কিনা, প্লাস মাইনাস দিব কিনা, এখানে কি প্লাস মাইনাস দিব? উত্তর হচ্ছে না। কেন দিব না? কারণ এই যে আবারও দেখতেছি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। এটা কি? পি হচ্ছে একটা দূরত্ব, দূরত্ব কখনোই নেগেটিভ হইতে পারে না, এই কারণে পি এর ভ্যালু হচ্ছে পজিটিভ। বোঝা গেছে? পরের একটাতে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল সি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে পি। তুমি চাইলে সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারো বা দুইটাকে ওই সাইডেও রাখতে পারো, অসুবিধা নাই। যেমন এখানে দুইটাই ধ্রুবক ওই পাশে আছে, সো রেখে দিই। দেওয়া আছে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল হচ্ছে সি, আর এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। মাত্র যে অঙ্কটা করলাম সেটার মতো পি এর ভ্যালু বের করতে হবে। বলছে পি কে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করো। তো ওকে, মানে পি এর ভ্যালু বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে এ বাই কজ আলফা ইকুয়াল বি বাই সাইন আলফা ইকুয়াল সি বাই পি, বা এখান থেকে লেখা যায় এ বাই কজ আলফা বা এ বাই কজ আলফা ইকুয়াল হচ্ছে সি বাই পি। কিন্তু আমার লাগবে তো কজ আলফার ভ্যালু। আমি বলছি ত্রিকোণমিতিক ফাংশন থাকলে অলওয়েজ সেটার ভ্যালু বের করে নিব আমরা। তাহলে কজ আলফা সমান কজ ওইদিকে দিয়ে দিলাম। তাহলে পি এ বাই হচ্ছে সি, পি এ বাই হচ্ছে সি, এটাকে দিলাম হচ্ছে 1 নাম্বার। আবার বি বাই সাইন আলফা সমান সি বাই পি, বা সাইন আলফা সমান পিবি বাই সি, এটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার। এটা সাইন আলফা, এটা হচ্ছে কজ আলফা, আসলো দুইটা ভ্যালু। এখন সাইন কসকে স্কোয়ার করে যোগ করে দিতে হবে। তাহলে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 ইকুয়াল পি স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, পি স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সি স্কোয়ার দ্বারা গুণ করে দাও, সি স্কোয়ার এই পাশে চলে গেল। তাহলে এখানে আছে পি স্কোয়ার এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বি স্কোয়ার, একবারে পি স্কোয়ারটাকেও কমন নিয়ে ফেললাম। তাহলে এটাকে এর নিচে পাঠায় দাও। তাহলে পি স্কোয়ার সমান সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এখান থেকে আমরা বলতে পারি পি সমান প্লাস মাইনাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন আমার কথা হচ্ছে যে আমি এখানে যে সি দিলাম প্লাস মাইনাস দিলাম, এটা দেয়া কি আমার উচিত হলো কিনা? প্লাস মাইনাস কি এখানে হবে? পি লম্ব দূরত্ব হবে, তাহলে প্লাস মাইনাস না হবে না, কিন্তু এখানে হবে। কেন হবে? কারণ হচ্ছে ধরো তোমার সি এর ভ্যালু হচ্ছে, এই যে সি এর ভ্যালু হচ্ছে বললাম আমি -5, তুমি পি এর ভ্যালু বের করলা, পি তো অলওয়েজ পজিটিভ, তোমাকে আমি বললাম সি এর ভ্যালু -5, তাহলে -5 বাই রুট আবার ধরো 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তখন এই পি এর ভ্যালু কেমন হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাচ্ছে না? যেহেতু আমি জানি না আমাদের এই সি এর ভ্যালুটা আসলে কেমন, সি কি পজিটিভ নাকি নেগেটিভ, কিছু বলছে আমাকে? কিছু বলে নাই। এই কারণে আমাদের যেহেতু সি এর ভ্যালুটা আননোন, এই জন্য এখানে প্লাস মাইনাস অবশ্যই হবে। হ্যাঁ হ্যাঁ, মডুলাস দেওয়া যেতে পারতো। তো আমাদের পি এর ভ্যালু বের করতে বলছে তো এবিসি এর মাধ্যমে, হ্যাঁ তুমি চাইলে মডুলাস দিতে পারো, অসুবিধা নেই। তবে বইয়ের উত্তরগুলো এভাবেই রাখা আছে। তো এখন আমরা চলে আসতেছি এই রিলেটেড আরও একটা ম্যাথে। 3x প্লাস রুট 3y ইকুয়াল হচ্ছে 2 ইকুয়াল 0, এবং এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, একই সরলরেখা নির্দেশ করলে আলফা ও পি এর মান নির্ণয় করো। এটা চুয়েটে আসছে এবং রিসেন্ট বছর হচ্ছে আমাদের খুলনা ইউনিভার্সিটিতে হচ্ছে আসছে। অ্যান্ড এই অঙ্কের ভিতরে একটা ঝামেলা আছে, অ্যান্ড যেই কারণে এটা টিচাররা হচ্ছে বারবার তাদের পরীক্ষাতে হচ্ছে দেয়। তো ঝামেলার জায়গাটাতে আসি, তার আগে হচ্ছে দেওয়া আছে, যেটা আছে লিখে ফেলি। দেওয়া আছে 3x প্লাস রুট 3y প্লাস 2 ইকুয়াল 0, অ্যান্ড এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা
মাইনাস পি ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে আমি লিখতে পারি প্রশ্ন মতে 3 cos আলফা ইকুয়াল √3 sin আলফা ইকুয়াল 2 মাইনাস পি। তো এখন এইখান থেকে আমরা যদি হচ্ছে কাজ করি, আমি প্রথম দুইটা নিয়ে কাজ করতেছি, তাহলে 3 cos আলফা ইকুয়াল √3 sin আলফা। এর আগেরগুলোর মতো তুমি চাইলে করতে পারো, আগে পি এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারো, অসুবিধা নেই। যে আগে cos আলফা থেকে আগে cos আলফা sin আলফার ভ্যালু বের করবো, স্কোয়ার করে যোগ করে পি এর ভ্যালু বের করবো, চাইলে করতে পারো। তো আমার যেহেতু আলফার ভ্যালু চাইছে, আমি প্রথম দুইটা নিয়ে কাজ করছি। অ্যান্ড কাজ করার ফলে এই সাইন যদি উপরে উঠাই দাও, তাহলে এখানে আসে sin আলফা cos আলফা ইকুয়াল √3/3। তাহলে এখান থেকে আসে হচ্ছে tan আলফা ইকুয়াল 1/√3, কাটাকাটি করলাম 1/√3, এটা হচ্ছে আসতেছে এখান থেকে। তো এখন নর্মালি আমরা কি জানি, আমরা tan কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, 30 ডিগ্রি। তাহলে সবাই জেনারেল পিপল সবাই এখানে লিখবে tan 30 ডিগ্রি। কিন্তু এখানে একটা অসুবিধা আছে। তো এবার আসো এই সেই অসুবিধাটাই একটু অ্যানালাইসিস করি। তো আমি বলছি এইটা আর এইটা একই সরল রেখা নির্দেশ করে। তো প্রথমে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, দুইটা পদ্ধতিতে এটার ব্যাখ্যা দিব। প্রথম পদ্ধতিতে ব্যাখ্যা আসি। দেখো তুমি যদি একটু অ্যানালাইসিস করো, এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি প্রথমটার সাথে এটা তুলনা করি, পি এর ভ্যালু অলওয়েজ পজিটিভ। তাহলে তুমি কি এখান থেকে বলতে পারো যে cos আলফার ভ্যালু নেগেটিভ হচ্ছে, তার মানে এইখান থেকে আমি যে cos আলফার ভ্যালুটা বের করতেছি সেটা কেমন আসতেছে, নেগেটিভ। আবার এইখান থেকে যদি আমি sin আলফার ভ্যালু বের করি সেটাও কেমন, সেটাও নেগেটিভ। কিন্তু tan আলফার ভ্যালু কেমন আসছে, পজিটিভ। এই ঘটনা কোন চতুর্ভাগে ঘটে, তৃতীয় চতুর্ভাগে ঘটে। কারণ এই চতুর্ভাগে আমাদের sin আলফার ভ্যালু নেগেটিভ, cos আলফার ভ্যালু নেগেটিভ, আর tan আলফার ভ্যালু পজিটিভ। তাহলে এই ঘটনা যেহেতু তৃতীয় চতুর্ভাগে ঘটে, তাহলে আমাদের এখানে এটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগ হবে। মানে আমাকে এইভাবে লিখতে হবে 180 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। মানে এইখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান হচ্ছে 210 ডিগ্রি। বুঝতে পারছো কাহিনী যে কেন তৃতীয় চতুর্ভাগ? ক্লিয়ার হয়েছে যে cos আলফার ভ্যালু নেগেটিভ, sin আলফার ভ্যালু নেগেটিভ, tan আলফার ভ্যালু পজিটিভ। এই ঘটনা ঘটে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। এই জন্য আমাদের এখানে হচ্ছে 180 প্লাস। 180 প্লাস কেন? কারণ তৃতীয় চতুর্ভাগ, এই যে দেখো তো তৃতীয় চতুর্ভাগে পৌঁছাতে গেলে কি করা লাগে, এই ঘুরে 180, তার থেকে আর একটু সামনে যাওয়া লাগছে। এই জন্য 180 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তার জন্য আমাদের একটা লেখচিত্র আঁকতে হবে। তো প্রথমত এখানে আমাদের যেটা দেওয়া আছে 3x প্লাস √3y, 3x প্লাস √3y ইকুয়াল, আমি লিখতে পারি এটা মানে হচ্ছে -2। এবার -2 দ্বারা ভাগ করো, তাহলে কি আসে x/-2। আর এই যে 3টা ছিল পাশে সেটাকে এর নিচে দিয়ে দিলাম, প্লাস y/-2 দ্বারা ভাগ, এই যে সাথে যে √3 ছিল সেটা নিচে চলে গেল, √3 ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো আমরা দেখতেছি যে এক্স অক্ষ থেকে কি নেগেটিভ দিকে এতটুকু অংশ কর্তন করে, ওয়াই অক্ষ থেকে নেগেটিভ দিকে এত অংশ কর্তন করতেছে। তাই এক্স অক্ষ আঁকলাম, তাহলে এক্স অক্ষ থেকে নেগেটিভ দিকে, তো নেগেটিভ দিকে ধরো এই হচ্ছে আমাদের সেই -2/3 অংশ, ওয়াই অক্ষ থেকে নেগেটিভ দিকে 2/√3 অংশ, এই যে এইটা। তাহলে এটা যদি আমরা একটা লেখচিত্র আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের লেখচিত্র। এখন আমি বলতেছি এই সরলরেখা আর এই সরলরেখা কি সেম সরলরেখা। তাহলে এই যে আলফার পরিচয় কি ছিল, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল এটার পরিচয় ছিল যে মূল বিন্দু কোথায়, এখানে মূল বিন্দু থেকে আমাদের এই রেখার যে লম্ব দূরত্ব সেটা ছিল হচ্ছে p। এই লম্বটা x অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ধনাত্মক দিক মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিক। x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা ছিল হচ্ছে আমাদের আলফা, তাই না? তাহলে এইটা হবে হচ্ছে আমাদের আলফা। তাহলে সেখান থেকেও তুমি দেখতেছো এই যে আলফা কোন চতুর্ভাগে, আলফা তৃতীয় চতুর্ভাগ, সেখান থেকেও আমি দেখতেছি 180 প্লাস। তাহলে সেখান থেকেও বুঝলাম যে আলফার ভ্যালু কত হবে, 210 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে প্রথম ব্যাখ্যা থেকে তো সহজেই বুঝতে পারলাম যে অ্যানালাইসিস করে এখান থেকে দেখবো, তাকাই থেকে দেখবো যে আচ্ছা cos আলফার ভ্যালু নেগেটিভ, sin আলফার ভ্যালু নেগেটিভ, tan আলফার ভ্যালু পজিটিভ। এই ঘটনা ঘটে তৃতীয় চতুর্ভাগে, এই জন্য 180 প্লাস দিয়ে করছি 210 ডিগ্রি। আর দ্বিতীয় ব্যাখ্যা তো তার জন্য চিত্র আঁকতে হবে, তো এটা চিত্র আঁকা ব্যাখ্যাও ছিল। সো যে যেটা ভালো বুঝো সেটা দিয়ে বুঝো। গেল, এবার আসি আলফার ভ্যালু পেয়ে গেছো, এবার এটা নিয়ে যে এখানে বসাই দিই আবার 3/cos আলফা। cos আলফা মানে হচ্ছে cos 210 ডিগ্রি ইকুয়াল 2/-p।
সো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে cos 210 ডিগ্রি ভ্যালু বের করি, সেটা আসে হচ্ছে -√3/2 ইকুয়াল 2/-p। এখানেও মাইনাস, এখানেও মাইনাস আছে, প্লাস করে দাও, এটা উপরে উঠাই দাও, তাহলে আসতেছে হচ্ছে √3 কেটে যায় 2√3 ইকুয়াল এখান থেকে আসতেছে 2/p। 2 নাই করে দাও, তাহলে p এদিকে দিয়ে দাও, এটার নিচে দিয়ে দাও, তাহলে p ইকুয়াল হচ্ছে 1/√3। তাহলে p এর ভ্যালুটাও কি আসতেছে? পজিটিভ আসলো। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের এইখানের একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। একটা ডেঞ্জার সাইন দিয়ে রাখো। হ্যাঁ, এবার যারা পি এর ভ্যালু আগের থেকে বের করে রাখছো তাদের হচ্ছে 1/√3 আসছে, সেটা নিয়ে যায় এখানে যখন বসাচ্ছ তখন cos আলফার ভ্যালু, হ্যাঁ তারা পাচ্ছ হচ্ছে cos আলফা সমান হচ্ছে -√3/2 এমন কিছু পাইছো, তাই না? তো তখন তোমাকে কনসিডার করতে হবে cos তো দুইটা চতুর্ভাগে নেগেটিভ হতে পারে, হয় সেকেন্ড অথবা তৃতীয়। তো আমি চিত্র থেকে দেখতেছি যে তৃতীয়, বা চিত্র থেকে না ভেবে তুমি এই যে এই প্রথম ব্যাখ্যা থেকেই আসো যে এটা হচ্ছে সাইন আলফার ভ্যালু নেগেটিভ, cos আলফার ভ্যালু নেগেটিভ, tan আলফার ভ্যালু পজিটিভ। দুইটা, হ্যাঁ সাইন cos দুইটাই কি নেগেটিভ আসতেছে, তাহলে এটা কোন চতুর্ভাগে হইতে পারে? তৃতীয় চতুর্ভাগ। সো এছাড়া তো আর হবে না, যেহেতু সাইন cos দুইটাই নেগেটিভ, এই ঘটনা ঘটে হচ্ছে কোথায়? তৃতীয় চতুর্ভাগে। সেই জন্য আমরা হচ্ছে এটাকে তৃতীয় চতুর্ভাগ হিসেবে কাউন্ট করে এইভাবে লিখবো যে cos আলফা ইকুয়াল cos হয়েছে 180 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। সো সেখান থেকে আলফা সমান দেখে আসতেছে, আলফার ভ্যালু হচ্ছে 210 ডিগ্রি। এবার আমি চলে যাচ্ছি তারপরের ম্যাথটাতে। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য অবশ্যই তোমাকে একটু চিত্র আঁকতে জানতে হবে, এবং চিত্র আঁকা খুবই সহজ কাজ। যাদের কোনো রকম আইডিয়াই নাই তারাও হচ্ছে এই চিত্রগুলো আঁকতে পারবা। তো দেখো কি আছে 10-এর 1 নম্বরে x - 4 = 0, y - 5 = 0, এই চারটা ইকুয়েশন আছে। সমীকরণগুলো একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করলে চতুর্ভুজটির কর্ণ দুইটির সমীকরণ হচ্ছে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দেওয়া আছে দিয়ে x ইকুয়াল হচ্ছে 4, সব ওই পাশে পাঠায় দাও। y ইকুয়াল 5, এটা দিলাম 2 নাম্বার। x ইকুয়াল -3, y ইকুয়াল -2, এটাকে দিলাম হচ্ছে 4 নাম্বার। এখন আমাদের এইগুলো লেখচিত্র আঁকতে হবে। তো লেখচিত্র আঁকার সিস্টেমটা যেরকম, সেটা হচ্ছে এই এক্স অক্ষ ওয়াই অক্ষটা এঁকে ফেলো। অ্যান্ড তোমাদের কাছে যদি আলাদা কালারের পেন থাকে তাহলে সেটা দিয়ে তুমি আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষটা আঁকো। আর যদি কাছে আলাদা কালারের পেন না থাকে তাহলে একটু এক্স অক্ষ ওয়াই অক্ষটাকে একটু হালকা করে আঁকো, বেশি গাঢ় করো না, তাহলে তুমি হচ্ছে এখানে যে কোন চতুর্ভুজ গঠন হচ্ছে সেই জিনিসটা খুঁজে পাবা না। এই জন্য বেশি গাঢ় করে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার দরকার নেই। আঁকলাম। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যে এক্স ইকুয়াল 4, তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 4। তাহলে দেখো 1 2 3 4, এই হচ্ছে আমাদের এক্স ইকুয়াল 4 রেখাটা। এক্স ইকুয়াল 4 মানে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা যার ভ্যালু হচ্ছে 4। তাহলে এটাকে দেওয়া হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এভাবে 1 নাম্বার ইকুয়েশন নাম্বারিং করে রাখবা, আঁকবা সাথে সাথেই নাম্বারিং হবে। তাহলে এক্স ইকুয়াল 4 আঁকতে পারছি। কি হবে? এক্স ইকুয়াল 4 হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, মান হবে 4। একটু ক্লিয়ার? এবার আসো ওয়াই ইকুয়াল 5, তাহলে ওয়াই এর ভ্যালু 5 হইতে হবে। তাহলে 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল 5 রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, মান হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এবার আসি এক্স ইকুয়াল -3, তাহলে এক্স এর ভ্যালু হইতে হবে -3। তাহলে 1 2, এই হচ্ছে -3, এক্স ইকুয়াল -3 জায়গাটা। ওকে, তাহলে এটাকে নাম দিলাম হচ্ছে আমাদের কয় নাম্বার ইকুয়েশন? এটা 3 নাম্বার ইকুয়েশন। এই হচ্ছে এক্স ইকুয়াল -3, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, মান হচ্ছে -3। আচ্ছা, এবার আসো ওয়াই ইকুয়াল -2, তাহলে ওয়াই এর ভ্যালু হইতে হবে -2। তাহলে 1, এই হচ্ছে 2, ওয়াই ইকুয়াল -2, এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই গেল আমাদের ওয়াই ইকুয়াল -2 রেখা। তাহলে এটাকে দিলাম হচ্ছে আমাদের 4 নাম্বার। দেখো তো এখানে চতুর্ভুজটা খুঁজে পাওয়া যায়। কোনটা চতুর্ভুজ? এই যে ব্লু কালার দিয়ে আবদ্ধ যে অংশটা, সেটা, তাই না? আমি এখানে আলাদা কালারে আঁকাইছি বলে হচ্ছে বুঝতে সুবিধা হচ্ছে। এখন তোমরা যখন পেন্সিল দিয়ে আঁকবে একটু হালকা করে আঁকো, এক্স অক্ষ আঁকো, তাহলে গাঢ় যেটা করে দিচ্ছ সেটাই হচ্ছে তোমার চতুর্ভুজ, তাহলে বুঝতে সুবিধা হবে।
নাইলে আসলে তুমি গোলায় ফেলতে পারো যে কোনটা আসলে তোমার চতুর্ভুজ হচ্ছে। তাহলে আমি নামকরণ করলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এ বি সি ডি নামকরণ ওকে। আচ্ছা এবার দেখো তো এ বিন্দুটা কোন কোন রেখার ছেদ বিন্দু? এই যে 3 আর এটা কি 4। তাহলে এখন আসি এভাবে লিখবো যে 3 ও 4 এর ছেদ বিন্দু, 3 ও 4 এর ছেদ বিন্দু, 3 ও 4 এর ছেদ বিন্দু এ। তো এর স্থানাঙ্ক কত হবে দেখো তো একটু, এখানে খেয়াল করবা কত কত বলছি 3 4, সেখানে x এর ভ্যালু কত -3, y এর ভ্যালু -2, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক -3, -2। ওকে, এবার আসো বি, কার কার ছেদ বিন্দু? এটা হচ্ছে 4 নাম্বার আর এটা হচ্ছে 1 নাম্বার, তাহলে 1 আর 4 এর ছেদ বিন্দু। তাহলে 1 ও 4 এর ছেদ বিন্দু, 1 ও 4 এর ছেদ বিন্দু হচ্ছে বি। তাহলে সেটা কত আসে? 1 এর দিকে তাকাও, x এর ভ্যালু 4, 4, -2, 4, -2। ওকে, এবার আসি সি, কার কার ছেদ বিন্দু? 1 আর 2, তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দু, 1 ও 2 এর ছেদ বিন্দু, 1 ও 2 এর ছেদ বিন্দু, এটা হচ্ছে আমাদের সি। সেটা কত? 1 এর দিকে তাকাও 4, এটা হচ্ছে 5, তাহলে 4, 5। ব্যাস পেয়ে গেলাম। এবার আসি ডি, ডি কার কার ছেদ বিন্দু? এটা 2 আর এটা হচ্ছে 3, তাহলে 2 ও 3 এর ছেদ বিন্দু, তাহলে 2 ও 3 এর ছেদ বিন্দু, 2 ও 3 এর ছেদ বিন্দু, সেটা হচ্ছে আমাদের ডি। তাহলে 2 এর দিকে তাকাই আর ডি, এই যে 2 আর হচ্ছে কত বলছি 3, 3 এর দিকে তাকাও, তাহলে হচ্ছে এইটা। তাহলে কি লিখবো? 5, -3 নাকি? ঠিক আছে? ঠিক নাই? কেন ঠিক নাই? আগে এক্স এর ভ্যালু দিতে হবে। আমি 2 নাম্বার আগে লিখছি বলে যে 2 নাম্বারের জিনিস আগে লিখবো, ব্যাপারটা কিন্তু এরকম না। সবসময় এক্স এর মান আগে। তাহলে কি -3, 5, বুঝতে পারছো? তাহলে -3, 5, ব্যাস। এ বি সি ডি 4টা বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেছে। আমি নর্মালিও দেখে এখান থেকে বলতে পারতাম, দেখো তো এখান থেকে এই যে এর স্থানাঙ্ক কত, 1 2 3, 3 কমা নিচে গেছে 2, 3, -2 আসতো। তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক 1 2 3 4, 4, -2 আসছে, 4, -2। এবার আসো 1 2 3 4, 4, উপরে উঠছে 5, 4, 5। এবার আসো ডি, 1 2 3, -3 আর উপরে উঠছে হচ্ছে 5, তাহলে -3, 5। ওকে, এবার কি বের করতে বলছে? বলছে যে হচ্ছে চতুর্ভুজটির কর্ণ দুইটির সমীকরণ। তা চতুর্ভুজের কর্ণগুলো কি কি? বিডি আর এসি। অতএব কর্ণ এসি এর সমীকরণ, কর্ণ এসি এর সমীকরণ। তাহলে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র কি ছিল? x - x1 ডিভাইডেড বাই x1 - x2, y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এই ফর্মুলাতে এখন আমরা এগুলো বসাই দিব। তাহলে x - x1, x1 কত? এসি, এসি এর সমীকরণ বের করতেছি। এই যে a আর a হচ্ছে আমাদের c, তাহলে x - x1, x1 এর ভ্যালু হচ্ছে -1 + 3, x1 মাইনাস হচ্ছে x2, x2 এর ভ্যালু হচ্ছে 4, y - y1, y1 এর ভ্যালু হচ্ছে -2, -1 + 2, y1 মাইনাস হচ্ছে y2, y2 এর ভ্যালু হচ্ছে 5। এখানেও -7, এখানেও -7, কেটে দাও। তাহলে এখান থেকে আসতেছে x + 3 = y + 2, এটাই পাশে নিয়ে আসো। অতএব x - y + 1 = 0। এই একটা কর্ণের সমীকরণ। আর আরেকটা কর্ণের নাম কি? বিডি কর্ণের সমীকরণ। অতএব কর্ণ বিডি এর সমীকরণ। এটা নিজেরা করতে হবে। তাহলে কি পারবো আমরা এই টাইপের? খুব কঠিন না? আচ্ছা, তাহলে একদম সহজ। খালি যে যে রেখাগুলো থাকবে খালি কষ্ট করে সেই রেখাগুলো টানতে হবে। x = 4, বোঝার কিছু নাই, খালি x = 1 2 3 4 নাও, সোজা একটা দাগ টানো। y = 5, জাস্ট y অক্ষ বরাবর 5 ঘর যাও, সোজা একটা দাগ টানো, শেষ। এই হচ্ছে কাজ। করলে আমাদের এখান থেকে এই সমীকরণগুলো বের হয়ে যাচ্ছে, সেখান থেকে চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। এবার দ্রুত এটা করে ফেলো। যদি আমাদের x অক্ষ y অক্ষটা আঁকতে হবে, এই হচ্ছে আমাদের x অক্ষ, এই হচ্ছে y অক্ষ, এঁকে ফেললাম। এবার আসি হচ্ছে x = 3, তাহলে 1 2 3, তাহলে এই হচ্ছে আমাদের x = 3 রেখাটা। এটাকে সাথে সাথে এটাকে 1 নাম্বার দাগ নাম্বার দিয়ে দিবা, এটা 1 নাম্বার লাইন। দেন x = 5, তাহলে x যদি 5 হয়, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 4 আর এই হচ্ছে আমাদের 5। সো এই হচ্ছে আমাদের x = 5।
তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লাইন। আচ্ছা, তারপরে ওয়াই ইকুয়াল হচ্ছে 4, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 যদি একই, তাহলে সেটা আসে 1 2 3 4, এই হচ্ছে ওয়াই ইকুয়াল 4 আর ওয়াই ইকুয়াল 6, এই যে 4 5 6, এই হচ্ছে ওয়াই ইকুয়াল 6। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এই হলুদ লাইনগুলো দ্বারা কোথায় আবদ্ধ হইলো, এই যে এটা হচ্ছে আমাদের আবদ্ধ এ বি সি ডি, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই হচ্ছে চতুর্ভুজটা। ঠিক আছে, তাহলে এটা ছিল 1 2, এটা ছিল 3 নাম্বার লাইন, আর এটা ছিল হচ্ছে আমাদের 4 নাম্বার লাইন। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বের করতে চাই, তাহলে এ কার কার ছেদবিন্দু ছিল 1 আর হচ্ছে 3-এর, তাহলে আমরা যদি 1 নাম্বার এবং 3 নাম্বারের দিকে খেয়াল করি, তাহলে এটা আসতেছে 3,4। আমি আর লিখলাম না, এটা হচ্ছে 3,4। দেন আমাদের বি বিন্দুটা কার কার ছেদবিন্দু 2 আর হচ্ছে 3, আমরা যদি একটু 2 নাম্বারের দিকে তাকাই আর 3 নাম্বারের দিকে যদি তাকাই, তাহলে দেখতেছি 5,4, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক 5,4। এবার আসো সি বিন্দুর স্থানাঙ্ক, এইখান থেকে যদি দেখি এটা 2 আর এটা হচ্ছে 4, তাহলে 2, তাহলে এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 6, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত আসতেছে আমাদের এখানে 5,6। আচ্ছা, এবার আসি ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি হচ্ছে আমাদের এখানে 1 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার, তাহলে এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 6, 3,6। তাহলে এটা ছিল আমাদের এবিসিডি। ঠিক একই রকমভাবে আমরা ওই এসি এবং হচ্ছে বিডি কর্ণের সমীকরণটা হচ্ছে বের করে ফেলবো। চলে আসি তারপরের ম্যাটটাতে, বলছে এত রেখাটির দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। উপরিউক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল হচ্ছে নির্ণয় করতে হবে। তো প্রথমত আমাদের এটা চিত্রটা আঁকতে হবে, তো দেওয়া আছে, দিয়ে আগে লিখি। দেওয়া আছে x + 2y = -7, -7 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে x/-7 প্লাস y/-7, তার নিচে হচ্ছে এই যে 2 যেটা দেখতেছো সেই 2টাকে পাঠাই দিলাম, ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি বুঝতেছি আমাদের এই সরলরেখাটা, এটা x অক্ষ, এটা আমাদের y অক্ষ, আর এই হচ্ছে আমাদের সেই সরলরেখাটা। অ্যান্ড আমাদের এই সরলরেখাটা x অক্ষ থেকে এই পয়েন্টের নাম তাহলে কী হবে, এটা -7,0, যেহেতু x অক্ষ থেকে 7,0 এবং y অক্ষ থেকে 0,-7/2। এখন কোশ্চেন হইতে পারে যে এই পয়েন্ট তো এইখানে না, -7 তো এই পাশে, -e তো এইখানে, আমি জাস্ট আনুমানিক চিত্র আঁকছি আমার বোঝার জন্য, আমি জাস্ট একটা আনুমানিক চিত্র আঁকছি যে এই সরলরেখাটা x অক্ষকে কোথায় ছেদ করে, এইটা, 0, y অক্ষকে ছেদ করে 0, এটাতে। ওকে, জাস্ট আমার বোঝার জন্য একটা চিত্র আঁকছি। দেন আমাদের এ বি এর মধ্যবিন্দু বের করতে হবে, এটা দিলাম 1 নাম্বার। অতএব 1 নং রেখাটি x অক্ষকে, 1 নং রেখাটি x অক্ষকে a -7,0 ও y অক্ষকে b 0,-7/2 বিন্দুতে ছেদ করে। অতএব কি চাইছে প্রথমে, এই যে খণ্ডিত অংশ দেখছো অক্ষদের মধ্যে খণ্ডিত কতটুকু, এই যে এ বি, এর কি চাইছে, এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। অতএব এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অতএব এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা আমাদের আসে -7 + 0/2, x1 + x2 গড় করার মতো, প্লাস y1 + y2/2, তাহলে 0 - 7/2 ভাগ হচ্ছে 2, তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি -7/2, -7/4। তাই পেয়ে গেলাম আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এবার বলছে উপরিউক্ত খণ্ডিত অংশটি কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল, মানে এইটুকু যদি, এই যে এ বিটা যদি কোনো বর্গের বাহু হয় তাহলে সেই বর্গের ক্ষেত্রফল, তো বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বাহু স্কয়ার। অতএব নির্ণেয় বর্গের ক্ষেত্রফল, নির্ণেয় বর্গের ক্ষেত্রফল ইকুয়াল এ বি স্কয়ার, মানে হচ্ছে বাহু স্কয়ার। এ বি এর দৈর্ঘ্যটা বের করে ফেলি, কি ছিল, x1 - x2 মানে -7 - 0 তার হচ্ছে স্কয়ার, y1 - y2 তার হচ্ছে স্কয়ার, 0 -7 +7/2 তার হচ্ছে স্কয়ার। তাহলে এটা করলে আমরা পাবো হচ্ছে 245/4 বর্গ একক। ঠিক আছে,
তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এবার আমরা চলে আসি 11-র 1 নম্বরে। দেখাও যে এক্স ইকুয়াল এ, ওয়াই ইকুয়াল বি, ওয়াই ইকুয়াল এম এক্স, রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে এত। এই রেখা তিনটা যে ত্রিভুজ গঠন করতেছে তার ক্ষেত্রফলটা আমাদের হচ্ছে বের করতে হবে। ওকে, তো আচ্ছা, তার আগে দেওয়া আছে দিয়ে আগে রেখাগুলো ইকুয়েশনগুলো লিখে ফেলি। দেওয়া আছে এক্স ইকুয়াল এ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেখা, ওয়াই ইকুয়াল বি, এটা আমাদের 2 নাম্বার রেখা, অ্যান্ড ওয়াই ইকুয়াল এম এক্স, এটা আমাদের 3 নাম্বার রেখা। তো এইগুলোর জন্য এখন আমরা এক্স অক্ষ এঁকে ফেলি। এই আমরা এক্স অক্ষ এঁকে ফেললাম। তো এই চিত্রটা আঁকার জন্য শুরুতেই তুমি যে কাজটা করবা, শুরুতেই হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্সের চিত্রটা এঁকে নিবা। ওয়াই ইকুয়াল এম এক্স এটা কি একটা মূল বিন্দুগামী সরলরেখা, মানে একটা সরলরেখা সেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এই যে দেখছো এই সরলরেখাটা এই যে মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল এম এক্স। তো একটু নামটাও লিখে দিই, যেটা হচ্ছে আমাদের সেই ওয়াই ইকুয়াল এম এক্স রেখা, ওয়াই ইকুয়াল এম এক্স, যেটা হচ্ছে আমাদের 3 নাম্বার রেখা। ওকে, এবার আমাদের রাখতে হবে এক্স ইকুয়াল এ। এক্স ইকুয়াল এ মানে কি, কোন অক্ষের সমান্তরাল এটা? ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল এ, এক্স এর ভ্যালু হচ্ছে এ। তাহলে এখন হচ্ছে এই যে হচ্ছে আমাদের সেই লাইনটা, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল এ মানে ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন, এর নাম হচ্ছে এক্স ইকুয়াল এ। এটাকে দিয়ে দিলাম হচ্ছে 2 নাম্বার দিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল বি। তাহলে ওয়াই ইকুয়াল বি এটা কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। ও আচ্ছা, এটা আমাদের এক ছিল, হ্যাঁ। তাহলে এক্স ইকুয়াল এ এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, এরপর আসি ওয়াই ইকুয়াল বি। ওয়াই ইকুয়াল বি মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। তো এখন আমি চাইলে সেটা এখানেও দিতে পারি। এখানে যদি দিই তাহলে হবে এই যে একটা ত্রিভুজ গঠন হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে আমাদের ত্রিভুজ। অথবা আমি চাইলে নিচেও দিতে পারি, যেমনটা আমি এখন দিচ্ছি, এই যে এটা এক্স অক্ষের সমান্তরাল, এটাও হয়। সো যে কোনোটাই হতে পারে, আমি এখানে দিলাম। সো কেউ যদি উপরে দেয় কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল বি মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা, যেটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন দেখো তো এখানে ত্রিভুজ কোনটা গঠন হইলো? এই যে দেখছো এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজ। নামকরণ করে দিই, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এই এ বি সি ত্রিভুজ। এখন আমাদের এই এ বি সি এর স্থানাঙ্ক লাগবে। তো এ বি সি এর স্থানাঙ্ক কিভাবে পাওয়া যায়? দেখো তো এ কোন কোন রেখার ছেদ বিন্দু? এটা হচ্ছে 2 আর হচ্ছে 3। তাহলে লিখি 2 ও 3 এর ছেদ বিন্দু, 2 ও 3 এর ছেদ বিন্দু, 2 ও 3 এর ছেদ বিন্দু হচ্ছে এ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত আসে দেখি, 2 আর 3। 2 আর 3 নাম্বার রেখার দিকে তাকাই, 2 এর দিকে তাকালাম, 3 এর দিকেও তাকাইলাম। তো এইখান থেকে আমি দেখেই যেটা বুঝতেছি 2 আর 3 এর দিকে ওয়াই এর ভ্যালু হচ্ছে বি হবে, এটা বুঝলাম। এখান থেকে দেখে কি বুঝলাম? ওয়াই এর ভ্যালু বি হবে, এটা বুঝছি। আচ্ছা, এখন এই ওয়াই এর ভ্যালুটা নিয়ে যে যদি আমি 3 নাম্বারে বসাই দিই তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে বি ইকুয়াল এম এক্স, এমন আসে না? বি ইকুয়াল এম এক্স। কিন্তু আমার তো লাগবে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কত আসে? বি বাই এম। তার মানে আমাদের এই দুইটাকে সমাধান করা লাগতো। তো ওয়াই এর ভ্যালু তো ডিরেক্ট বের হয়ে আছে বি, সেই বি নিয়ে যে আমি 3 নম্বরে বসাই দিচ্ছি। 3 নম্বরে বসাই দিলে আসে বি ইকুয়াল এম এক্স, সেখান থেকে এক্স এর ভ্যালু আসে বি বাই এম। তাহলে এক্স এর ভ্যালু পাইলাম বি বাই এম। তাহলে আমরা 2 আর 3 এর ছেদ বিন্দু এ, যেটার স্থানাঙ্ক এত, পাইছি। আচ্ছা, এবার আসো বি বিন্দুর স্থানাঙ্ক দেখি তো। তাকে এটা কার কার? 1 আর এটা কি 2। 1 আর 2 এর দিকে তাকায় দেখো। তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দু, 1 ও 2 এর ছেদ বিন্দু হচ্ছে বি। 1 আর 2 এর ছেদ বিন্দু যদি দেখি তাহলে এ কমা বি, এক্স এর ভ্যালু এ, ওয়াই এর ভ্যালু বি। তাহলে বি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আসি সি। সি কার কার ছেদ বিন্দু? 1 আর হচ্ছে 3। তাহলে 1 ও 3 এর ছেদ বিন্দু, 1 ও 3 এর ছেদ বিন্দু, সেটা হচ্ছে আমাদের সি। তাহলে 1 আর 3 এর ছেদ বিন্দু হচ্ছে সি। তাহলে 1 এর দিকে তাকাইলাম, 1 এর দিকে তাকাইলে এক্স এর ভ্যালু বলে দিচ্ছে এ। আর 3 এর দিকে তাকাইলাম, বলতেছে ওয়াই ইকুয়াল এম এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে এ। এক্স এর ভ্যালু যদি এ হয় তাহলে ওয়াই ইকুয়াল এম এ। তাহলে বোঝা গেছে এই স্থানাঙ্কগুলো বের করার কারো অসুবিধা আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ বি সি যখন পেয়ে গেছো, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু, দেখো এখন আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন পদ্ধতিতে নির্ণায়কের সাহায্যে। যারা আসলে নতুন পদ্ধতি জানো না বা নির্ণায়ক পারো না, তারা হচ্ছে 9-10-এ যে পদ্ধতিতে করছো সেই পদ্ধতিতে করবা। তাহলে এখন আমি ঘড়ির কাঁটা বিপরীতে নিই। তাহলে এ হচ্ছে বি বাই এম, বি এ বি এ এম এ, আর লাস্টেরটা হচ্ছে 1 1 1।
কেউ চাইলে ডিরেক্ট বিস্তার করতে পারে, তো আমি ডিরেক্ট বিস্তার করব না, আমি আগে একটু শূন্য বানায় নিচ্ছি। তাহলে হাফ, এখানে আমরা হচ্ছে এই ওয়ানের থেকে এই ওয়ান বাদ দিচ্ছি, তো মানে হচ্ছে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিকে বাদ দিচ্ছি। তাহলে বি বাই এম মাইনাস হচ্ছে এ, বি এর থেকে বি চলে গেলে 0, 1-এর থেকে 1 চলে গেলে 0, এই 1-এর থেকে 1 চলে এ থেকে এ চলে গেলে 0, বি থেকে চলে যাচ্ছে হচ্ছে এম এ, আর এটা হচ্ছে 0, আর লাস্টেরটা যা আছে তাই এ এম এ 1। তাহলে এখন এখানে আমরা সাইড নোটটা দিয়ে দিব একটু, এখানে যে কাজটা করছি R1 ড্যাশে R1 মাইনাস হচ্ছে R2 করছি, আর R2 ড্যাশে R2 মাইনাস হচ্ছে R3 করা হয়েছে। তো যা করলাম সেটা সাইড নোট দিয়ে দিলাম। এখন এই 0 0 1কে ধরে বিস্তার করে দিচ্ছি, 0 0 1কে ধরে যদি আমরা বিস্তার করে দিই তাহলে আসতেছে হচ্ছে বি স্কোয়ার বাই হচ্ছে এম মাইনাস এ বি মাইনাস এম কেটে গেছে এ বি, আবার হচ্ছে মাইনাস এ বি মাইনাস এম এ স্কোয়ার, সরি মাইনাস মাইনাস প্লাস এম এ স্কোয়ার, আর 0 মাইনাস 0 তো 0। তো এখন যারা হচ্ছে এই পদ্ধতিতে না করে অন্য কোনো পদ্ধতিতে যদি করে, তাও দিন শেষে তার কাটাকাটি করে এই রেজাল্টই হচ্ছে আসবে, বি স্কোয়ার বাই এম মাইনাস 2ab প্লাস হচ্ছে এম এ স্কোয়ার, এই জিনিসটাই আসবে। অন্য যে কোনো পদ্ধতিতে করলে এটা আসবে। এবার আমি একটু প্রমাণের দিকে তাকাই। প্রমাণের দিকে তাকাইলে আমি দেখলাম 1/2m আছে, 1/2m আছে, তাহলে এখানে m লাগবে। স্যার দাও 1/2m, তাহলে m দ্বারা কি করছি? ভাগ করছি। m দ্বারা ভাগ করলে ভিতরে কি হবে? গুণ হয়ে যাবে m দ্বারা। এখানে ভাগ করছি, তাহলে ভিতরে গুণ করে দাও m দ্বারা। তাহলে m দ্বারা যদি গুণ করি তাহলে বি স্কোয়ার মাইনাস 2abm প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার। এখন আমি দেখতেছি এটা হোল স্কোয়ার হয়ে গেছে। কিসের হোল স্কোয়ার? এই যে আমাদের এখানে যেটা হোল স্কোয়ার প্রমাণ করতে বলছিল, বি মাইনাস হচ্ছে এম এ, তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে 1/2m বি মাইনাস এম এ তার হচ্ছে হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2abm প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই যে বি, এটা ব্যাস, এটা ছিল আমাদের প্রমাণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই হচ্ছে থাকবে। আমাদের নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, এমন আমাদের নেক্সট ক্লাসে কিছু ইঞ্জিনিয়ারিং টাইপের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেমগুলো দেখানো লাগবে, দেখাবো আমরা। এবং যেখান থেকে আমাদের প্রতি বছরই হচ্ছে বুয়েটে পরীক্ষাতে আমাদের ওই স্টাইলের কোশ্চেন আসেই, তো সেই গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করবো। আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা।